কিভাবে পড়ছে এখানে? হ্যাঁ, আব্রর রাগান্বিত কণ্ঠ শুনে ওহুর পিপাসা পেয়ে যায়। বাঁচার আর কোনো পথ বোধ হয় রইল না এবার। আব্রর প্রশ্নের প্রতি উত্তরে থমকে থমকে বুলি ছুড়ে জানিয়ে দিল ওহু মিথ্যা উক্তিতে। কাল হালকা তাপ লেগেছিল, তাই লাল হয়ে গেছে। তবে ওহুর এই জবাব বিশ্বাস হলো না। আব্র ওহুর তালুর উপর পৃষ্ঠে আঙ্গুল দিয়ে হালকা ছিল। উষ্ণ প্রদাহ ছড়াচ্ছে পোড়া স্থান হতে। ওহু পোড়ার যন্ত্রণায় কুকুরে উঠল মুখ চেপে। আব্রর বুঝতে আর বাকি রইল না কিছু। চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ওহু আব্রর দিকে তাকিয়ে দেখলো আব্রর চক্ষুদয় শিরা উপশিরা রক্তের লাল রঙের মতো টকবক করছে। ওহু সাথে সাথে মাথা নত করে ফেললো। তবে যন্ত্রণা চেপে রাখতে পারল না। মুহূর্তেই পোড়ার যন্ত্রণায় সশব্দে কেঁদে উঠল ফুপিয়ে। ওহুর কান্না দেখে আব্রর বুক পিঞ্জর অনিচ্ছা সত্ত্বেও কাতর হয়ে গেল তীব্র ব্যথায়। রক্তিম চোখ শীতল হয়ে আসলো নিমিষেই চন্দ্রবালার ক্রন্দিত নয়ন দেখে। অতীত কাহিনীর মতো পুনরায় না বকে ওহুকে পালঙ্কের উপর বসতে বলল শীতল কণ্ঠে আব্র। ওহু চোখ মুখ ডলে পালঙ্কের উপর উঠে বসল। আব্র বেরিয়ে গেল রন্ধনশালার উদ্দেশ্যে বরফ আনার জন্যে। সাথে নিয়ে আসলো প্রাথমিক চিকিৎসার বাক্স। ওহু এখনো হাত চেপে ধরে ফুপাচ্ছে। আব্র ফ্লোরে হাঁটু গেড়ে বসে ওহুর হাতখানি নিজের আয়ত্তে নিয়ে নিল। বরফ দিয়ে ঘষে দিচ্ছে লাল হয়ে যাওয়া স্থানটুকু। বরফ পানিতে গলে ওহুর হাত বেয়ে আব্র ট্রাউজারে পড়ছে। আব্র সেই দিকে খেয়াল নেই। ওহু চুপচাপ বসে আছে পালঙ্কে। আব্র কোনো কথা বলছে না। চুপচাপ হয়ে ওহুর শুশ্রূষা করছে। বরফ ঘষে টিস্যু দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ওহু চুপ করে পালঙ্ক থেকে নেমে চলে গেল আব্র রুম থেকে বেরিয়ে। আব্র এবারও কিছু বলল না। ওহু চলে যাওয়ার পরে আব্র পূর্বের মতোই ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকলো চোখ বুজে। গতবারের মতো যখন বকাটে ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্যে বৃষ্টি স্নাত সন্ধ্যায় পিছলে পড়া রাস্তায় পড়ে গিয়েছিল ওহু, ওই দিনও আব্র ওহুর শুশ্রূষা করেছিল। ওই দিনও আব্র কোনো কথা বলেনি ওহুর সাথে, আজও নয়। প্রতিবারের মতো এখন অবধি আব্র ওহুকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে অতীতের কথা শোনালেও এখন কিছু বলে না, চুপ থাকে আব্র। মনের কথাগুলো মস্তিষ্কে জমা করে রেখে দেয়। পরদিন ওহু সহ সবাই বিকালে অন্দরমহলে বসে আছে। ঠিক তখনই ওহু খেয়াল করলো আব্র মহলে সিঁড়ি থেকে নিচে নামছে। পরনে কালো টি শার্ট এবং ট্রাউজার, হাতে বাইকের গ্লাভস আর চাবি। মুখমণ্ডল ঢাকা পড়েছে হেলমেটের চত্বরে। আব্রকে এই অবস্থায় দেখে সবাই ভ্রু কুচকালো। মাত্র তো 1 সপ্তাহ হলো হসপিটাল থেকে মহলে ফিরেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি, আর বাইক চালানোর জন্য এখনই তৈরি হয়ে গেছে। কিন্তু আব্রকে প্রশ্ন করার জন্য আপাতত কেউ এখানে নেই। সবাই হা হয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্র অন্দরমহলে বসা সকলের সামনে দিয়ে অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল। কেউ কিছু বলল না। ও ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টালো। আব্র চলে যাবার পর বাহির থেকে আজমল খান এবং আলিনা খান আসলেন। তারা অন্দরমহলের বিকালের আড্ডায় যোগ দিল। হঠাৎ সবাই আড্ডার মাঝে পিছন থেকে কোনো অচেনা কণ্ঠে সালাম শুনল। সবাই পেছনে ফিরে তাকালো আগ্রহসূচক দৃষ্টি নিয়ে। লম্বায় 6 ফুট হবে, বলিষ্ঠ দেহের অধিকারী 28 কিংবা 29 বছরের একজন পুরুষ। মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। চুলগুলো ছোট ছোট সাইজ করে কাটা, ক্লিন শেপ দেওয়া, গালে একটা দাড়িও নেই। বেশ সুদর্শন একজন পুরুষ। অনেকেই তার প্রতিচ্ছবি দেখে চিনতে পারল অন্দরমহলে বসে থাকা, আবার কেউ চিনতে পারল না। তবে ওহু অবয়বটির দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে থাকলো। লোকটিকে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। অপর প্রান্তের লোকটিও ওহুর দিকে অতি বিস্ময়ের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই লোকটিও যেন ওহুকে এখানে দেখে হজম করতে পারল না। লোকটি আর কেউ নয়, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। লোকটা হয়তো কভু হাসে না, সবসময় কপাল কুঁচকে থাকে। মুখে উৎকণ্ঠার ছাপ প্রতিনিয়ত তার স্পষ্ট। তন্ময়কে দেখে ওহু মাথার ওড়না টেনে দেয় আরো সামনে। ধীর পায়ে হেঁটে অন্দরমহল ত্যাগ করে দোতলায় পৌঁছায়। ওহুর যাওয়ার পানে তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই দৃষ্টির অবস্থান ছেদ হয় আজমল খানের প্রতি উত্তরে। ওয়ালাইকুম আসসালাম। আজমল খান তন্ময়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে নিজের মস্তিষ্কে চলা বুলিগুলো বাহিরে এনে প্রকাশ করলেন। তুমি এখানে কি করছো? আসলাম, একটু প্রয়োজনে ছিল। আপনাদের মহলটা তো খুব সুন্দর, তবে এই যুগের তুলনায় বেশ পুরনো। নতুন করে সংস্কার করেননি কেন? বলছি বসো এখানে। রোজেনা, 2 কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, কি যেন বলছিলে? মহল সংস্কার করায়নি কেন? এই মহলটা আমার দাদার আমলে। আমার পূর্বপুরুষরা এটা তৈরি করেছে। তাদের স্পর্শ মিশে আসে এই মহলের প্রতিটা ধূলিকণায়। আমি কিভাবে সেই স্পর্শ পিষে নতুন রং দিই সেই দেওয়ালে। বাহ, খুব ভালো বলেছেন। এই মহলে কতগুলো কক্ষ রয়েছে হবে? 53টা কক্ষ রয়েছে। এবার বলো,
এখানে কেন এসেছো তুমি? কি প্রয়োজন? এসেছিলাম তো আবরোর কাছে। কোথায় তিনি? দেখতে পাচ্ছি না তো। তিনি এখন কেমন আছেন? আব্রো ভালো আছে। আব্রো তো মনে হয় নিজের রুমেই আছে। রোজেনা, আব্র কোথায় আছে? ডেকে নিয়ে আসো তাকে। বলো পুলিশ ইন্সপেক্টর তন্ময় এসেছে। রোজিনা রন্ধনশালার বাহির থেকে এগিয়ে আসলেন দ্রুত। মাথা নিচু করে জবাব দিল, বড় সাহেব। ছোট সাহেব তো মহলে নাই। আপনি আসার কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে সাহেবের বাইক নিয়ে। রোজিনার কথা শুনে আজমল খান বসা থেকে শটান করে দাঁড়িয়ে গেলেন। ঝাঁঝালো কণ্ঠে দাঁতে দাঁত চেপে শুধালেন, চলে গেছে মানে? ওকে আটকাওনি কেন তোমরা? ওকে যেতে দিলে কেন? ও কি সুস্থ হয়েছে নাকি যে একা একা বেরিয়ে গেছে? আব্রোর আম্মু, আব্রো আব্রো নাকি বাইক নিয়ে বেরিয়ে গেছে। কি বলছেন এগুলো? আমি তো জানি না কখন বেরিয়ে গেল। তুমি কিভাবে জানবে? শান্ত হন আপনারা। হয়তো গেছে আশেপাশেই, চলে আসবে। আমি তাহলে আসি এবার। পরে না হয় দেখা করব তার সাথে। কেমন? ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। এই বলে তন্ময় হাতে থাকা সানগ্লাসটা চোখে পড়ে না এবং অন্দরমহল থেকে বেরিয়ে আসে। পিছনে আজমল খান আনিনা খানের সাথে রাগ ঝাড়ছেন। তিনি কিছুক্ষণ আগে এসেছেন নেতাদের সাথে বৈঠক করে। নির্বাচনের বিষয়ে মেজাজ এমনিতেই চটে আছে আজমল খানের। এই সব কিছুই দোতলার উপর থেকে দাঁড়িয়ে দেখলো। পর্দার পিছন থেকে লুকিয়ে চন্দ্রবালা। তার মানে ওই দিন যে ওহুর সাথে হসপিটালের ছাদে দেখা হয়েছিল, এই লোকটা তন্ময় ছিল। ওহুর বুকের ধুকধুকানি বেড়েছে যখন শুনেছে তন্ময় একজন পুলিশ ইন্সপেক্টর এবং আব্রোকে খুঁজছে সে। কিন্তু কেন? আব্রু ভাইয়ার সাথে তার কি কাজ? ওহু এই কথা ভাবতে ভাবতে মহলের বাহিরে চলে আসলো হেঁটে। সন্ধ্যা নেমে এসেছে। ওহু মহলের পুকুর পাড়ে সিঁড়িতে বসে আছে নিহার সাথে। দুজনের ঢিল ছোড়ার প্রতিযোগিতায় লেগেছে। কিছু মুহূর্তের মধ্যে আলিনা খানের হুঙ্কার ভেসে আসলো। মহলে ফেরার ডাক পড়েছে। রাত 8:45-এর দিকে মহলে ফিরে আব্রো, তবে আজমল খান কিংবা আলিনা খানের অনুপস্থিতিতে। তারা কেউই অন্দরমহলে উপস্থিত ছিল না, যার দরুন আব্রোকে কারো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আব্রো নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখের পানি মুছছে। তখনই ধরফর করে আব্রোর রুমে প্রবেশ করলো ওহু। ওহুকে হাঁপাতে দেখে ভীষণ অবাক হলো আব্রো। তোয়ালে পালঙ্কের উপর ছুঁড়ে ফেলে দ্রুত এগিয়ে গেল চন্দ্রবালার দিকে। কি হয়েছে তোর? হারছিস কেন তুই? আপনাকে বড় চাচা আর চাচি খুঁজছে। তারা আপনার উপর ভীষণ রেগে আছে। আর আর কি আর? আপনাকে আপনাকে না আজ একজন পুলিশ অফিসার খুঁজতে এসেছিল মহলে। তন্ময় নাম তার। আপনি চেনেন তাকে? ওহুর প্রশ্ন শুনে আব্রোর কোনো প্রতিক্রিয়া নেই। সে একটু অবাক হলো না। আব্রো জানতো তন্ময়ের সাথে তার আবার দেখা হবে, কিন্তু তন্ময় যে তাকে খুঁজতে মহলে চলে আসবে সেটা আব্রোর হজম হলো না। এবং সেই বিষয়ে ওহুর কাছ থেকে শুনতে হবে সেটাও আব্রোর পছন্দ হলো না। আব্রো মোটেও চায় না এই বিষয়ে ওহু কিছু জানুক। এসবে ওহু জড়াক আদৌ কিংবা কোনো দিন। আব্রো ওহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওহুর মুখে ভয়ের ছাপ এবং কপালে উৎকণ্ঠার ভাঁজ স্পষ্ট, যা দেখে আব্রোর বুক পিঞ্জরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। আব্রোর ইচ্ছে হলো ওহুর কপালে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিছনে আলতো হাতে গুজে দিয়ে জিজ্ঞাসা করতে, ভয় পাচ্ছিস তুই চন্দ্রবালা? কিন্তু সেই মুহূর্ত আর হয়ে ওঠে না। তার আগে আব্রোর ঘোর কেটে যায় ওহুর প্রশ্নে। ভাইয়া, কিছু বলছেন না যে আপনি? ও হ্যাঁ, আমি চিনি তোকে। তেমন কিছু না। তোকে এই বিষয় নিয়ে কখনো চিন্তা করতে হবে না। কি বলেছে সে? কিছু বলেনি, শুধু আপনাকে খুঁজেছিল। বড় চাচা জানের সাথে কথা বলছিলেন তিনি। আপনাকে পায়নি বলে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা এখন। ঠিক আছে। এই বলে ওহু মাথার ওড়না টেনে দেয়। ধীর পায়ে হেঁটে কক্ষ ত্যাগ করে পলকে। ওহু চলে যাওয়ার পর আব্রো মুষ্টিবদ্ধ করে ফেলে হস্তজোড়া। উপরের দিকে তাকিয়ে জোরে শ্বাস ছাড়ে উচ্চ আওয়াজের সাথে। টেবিলের উপর থেকে ফোনটা তুলে আব্রোর ম্যানেজার সামির জায়ানের ফোনে কল করে আব্রো। কিছু সময়ের মধ্যে সে কল রিসিভ করে এবং অপর প্রান্ত থেকে কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামির, কোথায় তুই? আমি তো বাড়িতে আছি স্যার। কেন, কোনো প্রয়োজন? আমার ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় দাস মির্জার বাড়ির ঠিকানা লাগবে এক্ষুনি। 10 মিনিটের মধ্যে আমাকে জানাবে। খুঁজে তুমি। ঠিক আছে স্যার, আমি জেনে আপনাকে লোকেশন SMS করে দিচ্ছি। ঠিক আছে। ফোনটা আর বিছানায় না ছুঁড়ে পকেটে নিয়ে নিল আব্রো। অতঃপর অন্দরমহল থেকে বেরিয়ে গেল। মহলের পার্কিং থেকে একটা গাড়ি নিয়ে চড়ে বসলো তাতে। আব্রোর গাড়ি অ্যাক্সিডেন্টের পর ড্যামেজ হয়ে গিয়েছিল। সেটা রিপেয়ারিং এর জন্য পাঠানো হয়েছে। নতুন কোনো গাড়িও নেয়নি। তবে কিছুদিনের মধ্যে নতুন গাড়ি কিনবে আব্রো। আব্রো নিজেই ড্রাইভ করছে গাড়ি। সে এইসব
অ্যাক্সিডেন্ট, আঘাত, ক্ষতের চিন্তা করে না কবু। এসব পরোয়া করে কখনো পথ চলে না। কিছু সময় পরে সামির আব্রকে তন্ময়ের বাড়ির ঠিকানা পাঠিয়ে দিল। আব্র সেই পথে যাত্রা শুরু করলো। আব্রর তার ব্যান্ডেজ করা ডান হাতে বারবার গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে স্পিড ঠিক রেখে। বাদখানিক পর লুকিং গ্লাসে নিজেকে দেখছে আর ভাবছে। সামান্য পুলিশ আব্রকে খুঁজতে আসায় ওহুর চোখে মুখে যেই ভয় দেখেছিল আব্র। যদি কোনোদিন ওহু আবরার পাপিষ্ট হবার বিষয়টা জানতে পারবে, সেদিন কি হাল হবে আমার চন্দ্রবালার। আব্র অন্য হাতের সব আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সিটের উপর একটা ঘুষি মারে, সজোরে চোখ মুখ খিচে। আব্রর কপালে কিঞ্চিত ঘামঝরা পানি বিদ্যমান। গাড়ি এসে থামে মির্জা ভিলার সামনে। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকতে নিলে 3 জন পাহারাদার পথ আটকায় আব্রর। ভেতরে যেতে পারবেন না আপনি, আগে আপনার পরিচয় বলুন। খান ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আবরার খান আব্র আমি। পরিচয় শুনে পাহারাদাররা সরে গিয়ে পথ ফাঁকা করে দেয়। দোতলা বিশিষ্ট একটা ডুপ্লেক্স বাড়ি, বেশ বিলাসবহুলই বলা চলে। আব্র এগিয়ে যায় দ্রুত বাড়ির অন্দরে পৌঁছে আব্র কোনো আওয়াজ করলো না। চারিপাশটা এক নজর পরখ করে দেখলো। আকস্মিক আব্র নজর আটকে যায় ডাইনিং টেবিলের পাশে। একটা মেয়ে হুইল চেয়ারে বসে আছে, বয়স 20 কিংবা 22 হবে। তাকে খাবার খাইয়ে দিচ্ছে তন্ময় নিজ হাতে। কিন্তু কে সে? কিছুদিন পর বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। বাদলের হাওয়ায় সবকিছু উথাল পাতাল হয়ে একাকার হয়ে নিয়ে যাচ্ছে। খানমহলের সমস্ত বাতি নিভে গেছে বিদ্যুতের অনুপস্থিতিতে। মোমবাতি জ্বলছে প্রতিটা কক্ষে। তখনই খানমহলের বৈঠকখানায় চায়ের সাথে সভা জমেছে। সেই সভায় মহলের 3 কর্তা এবং তাদের অর্ধাঙ্গিনীরা রয়েছে, সাথে আব্রও রয়েছে। জরুরি একটা বৈঠক, তাই তো সকলে এই আবহাওয়ার মাঝে উপস্থিত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজমল খান কেন ডেকেছেন সবাইকে। সকলের উৎকণ্ঠার রেশ কাটি আজমল খান আওড়ালেন। তোমাদের সবাইকে এখানে ডাকার বিশেষ কারণ আছে। কি কারণ আব্রোর আব্বু? হ্যাঁ ভাইজান, কি প্রয়োজন? আব্রোর অ্যাক্সিডেন্ট হবার আগে আমি তো শিফার বিয়ে নিয়ে কথা বলেছিলাম যে এই বিয়ের ব্যাপারে সম্বন্ধ এসেছে। হ্যাঁ ভাইজান, বলেছিলেন তো। তারপর আপনি এই বিষয়ে কথা আগাননি, তাই আমিও আর জিজ্ঞেস করিনি। তারা কি এই বিষয়ে আবার কথা বলেছে নাকি? আব্রোর অ্যাক্সিডেন্টের আগে যে বিয়ের সম্বন্ধটি এসেছিল সেটি রাজনৈতিক আমির পরিবার থেকে এসেছিল। তবে এতদিন বিষয়টা চেপে গেছে, তাই আমিও আগ্রহ দেখাইনি। তবে কিছুদিন যাবৎ শিফার বিয়ের একটা সম্বন্ধ এসেছে এবং সেটি খুবই জোরালোভাবে। আমি সে বিষয় নিয়ে পরামর্শ করার জন্য সবাইকে ডেকেছি। আমি এতদিন ছেলে এবং ছেলের পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে দেখলাম খুবই ভালো। আমার এই সম্বন্ধে আগানোর মত আছে। তোমরা কি বলো? আব্র চুপচাপ বসে শুনছে, কিন্তু কোনো কথার জবাব দিচ্ছে না। কিন্তু আব্র ব্যতীত আজমল খানের কথার প্রত্যুত্তর সবাই হাসি মুখে দিতে থাকলো। ভাইজান, আপনার যেহেতু পছন্দ হয়েছে, সেখানে আমার কোনো কথা নেই, আমি রাজি। হ্যাঁ ভাইজান, আপনার যেহেতু মনে লেগেছে সেহেতু ছেলে ভালোই হবে। ভাইজান, ছেলে কি করে, কি পরিচয়, কোন পরিবারের? ছেলে পাটোয়ারি বংশের, বেশ নামডাক আছে পরিবারের। ছেলের পরিবারের বিরাট ব্যবসা রয়েছে পুরো বাংলাদেশে, এমনকি বিদেশেও। তবে ছেলের ডাক্তার, নাম আশমিম পাটোয়ারি। এই দেশে যে কানাডার একটা নামকরা হাসপাতাল আছে সেখানের সার্জন সে। কানাডাতেই থাকে ছেলে, এখন ছুটিতে বাংলাদেশে এসেছে। আরে, এ তো খুব ভালো কথা। ডাক্তার ছেলে আমার খুব পছন্দ। আর আমাদের মেয়ের ভাগ্য কিনা অবশেষে ডাক্তারই মিলল, শুক্রিয়া। দাঁড়াও, এত তাড়াহুড়া করো না তোমরা। যেহেতু মত দিয়েছো, তাহলে পরশুদিন ছেলের পরিবার থেকে আমরা আসতে বলি, তারপর না হয় আমরা যাব। কি বলো? তাদেরও তো পছন্দ আছে। ছেলেও আসুক, দেখুক। ছেলের হাতে ছুটি নাকি কম, যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। তাহলে ভাইজান পরশু দিনই আসতেই বলেন, এটাই ভালো হবে। সবাই এত এগিয়ে যাচ্ছেন, ভালো কথা। তবে তার আগে কি আপনাদের মনে হয় না শিফাকে এই বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন একবার? তার কি মতামত? জীবনটা তারও তো পছন্দ থাকতে পারে, ভালো মন্দ কিছু তারও তো নিজস্ব একটা মতামত আছে। আব্রর কথা শুনে সবাই চুপসে গেল। আজমল খান আব্রর কথায় সম্মতি প্রকাশ করলো। কিছু সময় পর রুজিনাকে পাঠালেন শিফাকে নিয়ে আসার জন্য। সবাই বৈঠকখানায় বসে আছে। শিফা এসেছে আলিনা খানের পাশে, দাঁড়িয়ে আছে মাথায় ওড়না টেনে, দৃষ্টি নিচের দিকে সংযত করে। আজমল খান একগান হেসে শুধালেন, শিফা, আম্মা এখানে বসো চেয়ারে, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। শিফা আলিনা খানের পাশে চেয়ার টেনে বসলো।
মাথা এখনো নিচের দিকে দিয়ে তাকিয়ে রয়েছে শিফা। এবার আজমল খান চুপসে গিয়ে আলিনা খান শুধালেন, শিফা মা, আসলে আমরা এখানে তোমার বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। তোমার ব্যাপারে ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে। আচ্ছা, তোমার কি কোনো কথা আছে এই বিষয়ে? যেমন ধরো, তোমার কোনো পছন্দ আছে কিনা, কিংবা অন্য কোনো মতামত? আলিনা খানের মুখ থেকে বিয়ের কথা শুনতে শিফা লজ্জায় মাথা আরো নিচে করে ফেলল। মাথার ওড়না আরেকটু সামনে টেনে দিল কুমারী। জবান বন্ধ রেখে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল যে না, তার এই বিষয়ে কোনো মতামত নেই। কাকিমা, আমার কোনো পছন্দ নেই। মাশাল্লাহ, তাহলে আমরা কথা আগাই। মাশাল্লাহ, মাশাল্লাহ আম্মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার যাও। শিফার প্রতি উত্তর শুনে সবাই খুশি হলো। সকলেই ওষ্ঠজোড়া প্রসারিত করে হাসলো, শুধু আব্র ব্যতীত। শিফার প্রতি উত্তরে আব্র নড়ে বসলো। শিফার জবাব শুনে আব্রর মস্তিষ্কে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। দুই ভ্রুয়ের মাঝে আঙ্গুল ঘষল আব্র। ঠিক আছে, আমি তাহলে ছেলের পরিবার থেকে পরশু আসতে বলি, তোমরা এদিকটা সামলাও। বড় আপাকে তো তাহলে কালকে নিমন্ত্রণ দিই আসার জন্য আব্রুর আব্বু। হ্যাঁ দাও, যা করার তোমরা করো। আমি তাহলে ফুপকে গিয়ে নিয়ে আসি আজ। আব্রর কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। চোখ জোড়া ছোট ছোট করে সবাই আব্রর দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকালো। তোকে কেন যেতে হবে? আপা তো এমনিতেই আসতে পারবে বললে। তা তো আসতেই পারবে, তবে নিয়ে আসলে বিষয়টা ভালো দেখায়, যেহেতু বিয়ের ব্যাপার। এমনি তো আমার ফুপির বাড়িতে যেতে মন চাচ্ছে। আর চলে যাই, কাল হয় ফুপি আমি আসবি, সবাই চলে আসবো। আব্রর কথা শুনে সবাই বিষম খেলো এক নাগাড়ে। কি বলছে কি এ ছেলে? সে নাকি যাবে তার ফুপুর বাড়ি। এই ছেলে তো শেষবার কবে তার ফুপুর বাড়ি গেছে তাও মনে নাই কারো। বলে কেউ তো কখনো পাঠানো গেছে না তাকে। আর আশ্চর্যের ব্যাপার, সেই ছেলে কিনা আজ নিজে থেকে যেতে চাইছে, কিন্তু কেন? ঠিক আছে, বৃষ্টি থামলে যেও, তবে সাবধানে যেও। আর হ্যাঁ, অবশ্যই ড্রাইভার নিয়ে যাবে সাথে করে। আব্র মাথা নেড়ে সম্মতি জানায়, অতঃপর নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আব্রর মুখ পানে গাম্ভীর্যতা এবং উৎকণ্ঠার ছাপ স্পষ্ট, কিন্তু কেন? ওই শিফাপু, নিচে এত বৈঠক বসেছিল কেন আজ? আর তোমাকে ডেকে নিয়ে গেল কেন গো? আমার বিয়ের ব্যাপারে কথা চলছে, সম্বন্ধ এসেছে, সেই বিষয়ে কথা বলার জন্যই ডেকেছে। সত্যি আপু? সত্যি সত্যি? আরে ইস, কি মজা হবে! তারা না না না, অনেক মজা করবো আপু, তোমার বিয়েতে অনেক মজা করবো। হয়েছে, এবার থাম, আস্তে চিল্লা, সবাই শুনতে পাবে তো। শুনুক, আমার বোনের বিয়ে, আমি চিল্লাবো না তো কে চিল্লাবে? আরে বিয়ে তো এখনো ঠিক হয়নি, আমাকে মনে হয় দেখতে আসবে, তারপর না হয়। শুনো আপু, বড় চাচা যান যেহেতু বলেছে, তাহলে তারা দেখতে আসবে, তার সাথেই তোমার বিয়ে হবে, দেখে নিও তুমি। এই বলে ওহু খুশিতে চেঁচামেচি করতে থাকে। ওহুর সাথে নিহাও যোগ দেয়। আব্র তার নিজের রুমে বসে আছে, ল্যাপটপে জরুরি কাজ দেখছে। অ্যাক্সিডেন্ট হবার পর থেকে অফিসে যাওয়ার হয়নি আব্রর। মহলে বসে সমস্ত জরুরি মিটিংয়ে জয়েন করে, সব কাজ পরিচালনা করছে। হঠাৎ আব্রর ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে ডেভিড কল করেছে। কল তুলতেই ডেভিড উদ্বিগ্ন হয়ে আওড়ায়, কোথায় থাকো তুমি? ঠিকমতো কল রিসিভ করো না, আর এইখান দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। সরি, একটু ব্যস্ত ছিলাম, তাই কল রিসিভ করতে পারিনি। বলো কি হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে তো? কিছুই ঠিক থাকবে। আলাউদ্দিন শেখ কিছুদিন আগে 200 জন মেয়ে প্লাস শিশু এবং 200 জনের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেয়েছিল আজ পাঠানোর সময়, কিন্তু শুঙ্গ কুটিতে গিয়ে দেখি চিত্র ভিন্ন। কেন, কি হয়েছে? ছেলে মেয়ে তো আছে, তবে বডি পার্টস নেই, 70 জোড়া কম। কীভাবে পাঠাবো বলো? আজ পাঠাতেই হবে। এক কাজ করো, সুরঙ্গ কুড়িতে যারা জীবিত আছে তাদের থেকে বডি পার্টস বের করে নিয়ে পুরো করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এটাই জানার ছিল, রাখি। ফোনটা কেটে দিয়ে আব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জানালার বাহিরে তাকিয়ে পরখ করার চেষ্টা করে বৃষ্টি থেমেছে কিনা। হ্যাঁ, বৃষ্টি থেমেছে বোধহয়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 9:20 বেজে গেছে। চট করে পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ালো আব্র। ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রাত 9:40 আব্র তৈরি হয়ে নিচে নামছে আশাবদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আম্মা, আমি আসছি তাহলে। ঠিক আছে, সাবধানে যাস। আব্র তার মায়ের থেকে বিদায় নিয়ে মহল ছাড়ার উদ্দেশ্যে বের হয়। তখনই পিছন থেকে কোনো পরিচিত কণ্ঠের আওয়াজ ভেসে আসে। আব্রর পা থমকে দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায় আব্র। কোথায় যাচ্ছেন আব্র ভাইয়া? আমি যাব আপনার সাথে। আব্র দেখলো ওহুও তৈরি হয়ে তার সামনে আছে। ওহুকে এই প্রতিচ্ছবিতে দেখে আব্র ভ্রু কুচকালো, গম্ভীর কণ্ঠে শুধালো, তুই কোথায় যাবি আমার সাথে? আপনি আশফিদের বাসা যাবেন না? আমিও যাব, প্লিজ নিয়ে চলুন না ভাইয়া, অনেকদিন হয়েছে ফুপিদের বাসা যাওয়া হয় না। তোকে কে বলেছে?
আমি ফুবুদের বাসায় যাচ্ছি। আমি জান বলেছে নিয়ে চলুন ভাইয়া। আমি আম্মিজানের থেকে অনুমতি নিয়ে এসেছি, আপনি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারেন প্লিজ। অহুর আহ্লাদি আবদারে আব্রোর পাথর অন্তরিক্ষ সামান্য নরম হলো। কিছু সময় ভেবে জবাব দিল ঝাঁঝালো কণ্ঠে, ঠিক আছে, তবে শোন, আমার সাথে গেলে একটা আওয়াজও করতে পারবি না সারা রাস্তা জুড়ে। আমার যা পছন্দ না তা একদমই করবি না, নয়তো মাঝ রাস্তায় ফেলে চলে যাব। আব্রোর অনুমতি পেয়ে ওহু বিশ্বজয়ী হাসি দিল। মাথার দুপ্রান্তে দুলিয়ে ভো দৌড় দিল গাড়িতে চড়ার উদ্দেশ্যে। আব্রো ওহু দুজনে পাশাপাশি হয়ে গাড়িতে বসে আছে। ওহু মুখে কুলু পেটেছে, দুই ওষ্ঠজোড়ার মধ্যে মধ্যমা আঙ্গুল দিয়ে চেপে ধরেছে, যেন ভুলেও কোনো শব্দ বেরিয়ে না আসে। আর একটু পরপর আব্রোর দিকে তাকাচ্ছে। বারবার আব্রোর চোখে চোখ পড়ায় আব্রো চোখ রাঙালো। কি হয়েছে, বারবার তাকাচ্ছিস কেন? না কিছু হয়নি। ঘুমিয়ে থাক তাহলে। ছোট সাহেব, সামনে রাস্তা তো ভালো না, পানি জমে গেছে, এই রাস্তা দিয়ে তো যেতে পারবো না। তাহলে অন্য রাস্তা দিয়ে যাও। সময় বেশি লাগবে তো, আর ওই রাস্তা অনেক শুনশান জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। সমস্যা নেই, যাও তুমি। ঠিক আছে। ড্রাইভার গাড়ি রিভার্সে নিয়ে অন্য পথের উদ্দেশ্যে যাত্রা করে। শুনশান প্রকৃতি, বৃষ্টি হয়েছে সেই সন্ধ্যা বিকেল থেকে। রাস্তাঘাট পানিতে ভরে জমাট বেঁধে গেছে। শীতল আবহাওয়া, কুমকুম ঠান্ডা প্রবাহিত হচ্ছে বায়ুমণ্ডলে। রাস্তার আশেপাশ থেকে ব্যাঙের আওয়াজ ভেসে আসছে। রাত 11টা বাজলেও মনে হচ্ছে এ যেন গভীর এক নিশিরাত। কুকুর শিয়ালের গর্জন ভেসে আসছে জঙ্গলের গহীন থেকে। গাড়ি চলছে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তা ধরে। আব্রোর একটু চোখ লেগে এসেছিল। গাড়ি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়া, একটু পরপর পুরো গাড়ি যেন নড়ে চড়ে উঠছে। আব্রোর ঘুম ভেঙে গেল হঠাৎ বিকট আওয়াজে। চোখ মেলে আশেপাশে তাকিয়ে দেখলো গাড়ি জঙ্গলের রাস্তা ধরে চলছে, যার দরুন এসব আওয়াজ ভেসে আসছে। আব্রো পাশে তাকিয়ে দেখলো চন্দ্রবালা ঘুমে বিভোর। আব্রোর চোখ আটকে গেল মুহূর্তে সে ঘুমন্ত চন্দ্রের মুখ পানে তাকিয়ে। আব্রো ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি ধীরে চালানোর জন্য, নয়তো তার চন্দ্রবালা জেগে যাবে। আব্রোর ঘাড় কাত করে ওহর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই তো সুযোগ তার চন্দ্রবালার ঘুমন্ত স্নিগ্ধ চেহারাখানি দেখার জন্য। একটু মন ভরে, কি মায়াবতী চেহারা তার। আব্রো তার অজান্তেই হেসে ওঠে ওহর পানে তাকিয়ে। আব্রোর বক্ষপিঞ্জর আওড়াতে থাকে। তোমার ভালোর জন্য আজ আমি পাপিষ্ট, অথচ তোমায় দেখলে আমারও অপবিত্র অন্তরেন্দ্রিয় প্রেমিক পুরুষ হতে চায় এক জন্মের জন্য। বোঝো কতটা ভয়ঙ্কর তুমি? কিছু একটা করো না তুমি আমার। আমি যে পারি না নিজেকে সামলাতে। তুমি কি জানো না তোমার উপস্থিতি আমার মস্তিষ্ক নাড়িয়ে তোলে? তোমায় বধূরূপে পেতে বড্ড ইচ্ছা করে রে, কিন্তু আমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথেও যে তোমার জড়াতে আমার ভীষণ ভালো লাগে। বলো না কি করব আমি? একটা উপায় বলো না হয় তুমি। তোমার অনুপস্থিতি আমায় ভরসা করে দেয় চন্দ্রবালা। আমি পুরো আঙ্গার হয়ে যাই, ঝলসে যায় তোমার স্মৃতিতে। আব্রো তার বলিষ্ঠ দেহের সাথে ওহুকে মিশিয়ে নেয়। আব্রোর কাঁধে ওহুর মাথা রাখে স্বেচ্ছায়। ওহু সিটের সাথে হেলান দিয়ে মাথা রাখায় বারবার কাত হয়ে এপাশ ওপাশ হয়ে যাচ্ছিল। আব্রোর সামনে ঝুলে থাকা আয়নায় সেই মুগ্ধকর প্রতিচ্ছবি দেখতে ব্যস্ত। আব্রো একটা হাফ হাতের গেঞ্জি পরেছে, ছাই রঙের, খুবই পাতলা। অ্যাক্সিডেন্টের পর থেকে আব্রো গেঞ্জি পরে, কারণ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ রয়েছে, যার দরুন আব্রোর পেশিবহুল হাত জোড়া দেখা যাচ্ছে। হাতের শিরাগুলো টানটান হয়ে রয়েছে। যে প্রতিচ্ছবিতে কোনো রঙ্গনার দৃষ্টি আটকে যাবে। আকস্মিক ড্রাইভার ব্রেক কষল। আব্রো সামনে হুমড়ি খেয়ে পড়তে নিল। আব্রো ভ্রুজোড়া কুচকে শুধালো, কি হয়েছে চাচা? ছোট সাহেব, রাস্তার মাঝে গাছ পড়ে আছে, হয়তো ঝড়ের বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে। আপনি বসেন, আমি সরাই দিয়ে আসতেছি। ঠিক আছে যাও, প্রয়োজন হলে আমাকে ডাক দিও। ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়। আব্রো সেই সুযোগে চন্দ্রবালার কপালে ছোট্ট একটা চুমু খায়। ওহু ঘুমের মধ্যেই নড়ে চড়ে বসে। তখনই ড্রাইভারের চিৎকার ভেসে আসে আব্রোর কানে। আব্রো আটকে উঠে, হঠাৎ কি হলো? চিৎকার বেশ উচ্চস্বরে ছিল। ওহু একটা সজাগ হয়ে গেছে। আব্রো দ্রুত ওহুকে নিজের কাঁধ থেকে সরিয়ে সিটে হেলান দিয়ে বসালো। গাড়ির দরজা ঠেলে আব্রো তাড়াতাড়ি করে বের হলো, গাড়ি লক করে। কি হয়েছে দেখার জন্য। গাড়ি থেকে নেমে বাহিরের প্রতিচ্ছবি দেখে আব্রোর মাথায় আকাশ ভেঙে পড়ল। ড্রাইভার চাচার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে এক লোক, মুখ ঢাকা তার। আরেকজন পাশে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখও গামছা দিয়ে পুরো ঢাকা। আব্রো আর বুঝতে বাকি রইল না তারা ডাকাতের সম্মুখীন হয়েছে এই বৃষ্টি স্নাত রাতে জঙ্গলের রাস্তায়। আব্রো বিষয়টা বুঝতে পেরে ঘাড় কাত করে গাড়ির পিছনের দিকে তাকালো। না, ওহু সজাগ হয়নি, সে ঘুমাচ্ছে। আব্রো কিছুটা প্রশান্তি পেল। আকস্মিক রামদা নিয়ে দাঁড়িয়ে থাকা ডাকাত আব্রোর দিকে তেড়ে আসলো। আব্রো ঠাই দাঁড়িয়ে থাকলো, নড়ল না একটু। হাত উপরে কর শালা, এক্ষুনি চিনছোস আমরা কেডা? তোরে কোরবানি দিয়া দিমো এই রাস্তার মাঝে। আব্রো ডাকাতের কথা শুনে কোনো জবাব দিল না, সাথে সাথে দুহাত উপরে করে ফেললো। ড্রাইভার চাচা ভয়ে কেঁপে উঠছে, মুখ চেপে ধরেছে। সেই ডাকাত বারবার ইয়ো ইয়ো গোঙানি শব্দ করছে। সে
তবে ছোটার চেষ্টা করছে না। নিষেধ আছে ছোটার, নয়তো মৃত্যুকে আমন্ত্রণ জানাতে হবে তাকে। কি আছে তোর লকে? আমাকে দে। বেশি তেরাম করলে এই রামদা দিয়া তোর এক কপে কল্লা ফালাই দিমো। তাড়াতাড়ি বের কর। আব্র এবারও কোনো জবাব দিল না। পকেট থেকে আইফোন আর মানি ব্যাগ বের করে আলতো হাতে সঁপে দিল ডাকাতের কাছে। আব্র চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। সে সাধারণভাবে দাঁড়িয়ে আছে, বারবার ঘাড় কাত করে গাড়ির দিকে তাকাচ্ছে শুধু। ওহু উঠে পড়ছে না তো। ডাকাত মানি ব্যাগ চেক করে অনেক টাকা ক্যাশ পেল, সাথে লাখ টাকার 2টা ব্যাংকের চেক দুটো দেখে ডাকাত উচ্চস্বরে হেসে ফেলল। সেলিম রে, আজকা তো ভালোই মাল পাইলাম। বড়লোক বাড়ির খোকা মনে হয় ওরা। অপর প্রান্তের ডাকাত কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে আব্রর দিকে তাকিয়ে, তাই বেনামি ডাকাতের কথা তার মস্তিষ্কে ঢুকলো না। রে, কথা কস না কেন সেলিম? গাড়িটা একটু চেক করে লই নাকি খোকা? টাকার ব্যাগও তো থাকতে পারে খোকা গো গাড়িতে। একদম চুপচাপ দাঁড়ায় থাকবি। দৌড় দিলে মাথা আলাদা করে ফেলামো ঘাট থেকে তোর আর এই বুইড়ার। এই বলে ড্রাইভারের গলায় জোরালোভাবে ছুরি ঠেকালো। আব্র নড়ল না, কিন্তু গাড়ি চেক করার কথা শুনতে আব্রর চোয়াল খিচে আসলো, চোখ মুখ রক্তের রং ধারণ করতে লাগলো। আব্র কিছু বলার আগে বেনামি ডাকাত বিস্ময়কর দৃষ্টিতে আওড়ালো, মাথায় হাত দিয়ে। হায় রে সেলিম, এ তো দেখি খোকারা গাড়ির ভিতরে পরে নিয়ে আইছে। কি সুন্দর লাস্যময় রে, আহা দেখাই তো জিভে জল লইতা আইতাছে। কি খোকা, এই মা কই থেকে নিয়ে আসছো? ফুর্তি করার জন্য নিয়ে যাইতাছিলাম মনে হয়। আব্র কথাগুলো শুনে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেললো, চোখ বন্ধ করে। না, এবার আর আব্রর পক্ষে চুপ করে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তার কলিজায় হাত দিয়ে ফেলেছে তারা চন্দ্রবালার দিকে কুদৃষ্টি দিয়েছে। এতক্ষণ ওহুর জন্য চুপ করেছিল, কারণ সে ঘুমাচ্ছে। এই ডাকাতদের মধ্যে পড়লে সে ভয় পেয়ে যাবে, চেঁচামেচি করবে। আব্র হিংস্র হওয়ার আগেই সেলিম নামের ডাকাত থতমত খেয়ে বলে ওঠে, দাঁড়া দাঁড়া, এই পোলারে তো আমি দেখছি মনে হয়, চিনা চিনা লাগতেছে। এর ছবি যেন কিছুদিন আগে আমি পত্রিকায় দেখছিলাম। অ্যাক্সিডেন্ট করছিল। নেতা আজমল খানের পোলা মনে হয়। কি করছো? ভালো মতো দেখ, ঠিক মতো কইতাছ তো? আজমল খানের তো বিরাট জমিদার লোক। হ, ভালো মতন দেখছি। এই বাচ্চারে রাখা যাব না। খান কোম্পানির মালিকও। ওরে ছাড়লে আমাকে ছাড়বো না। ওরে এক্ষুনি উধাও করে দিতে হইব ভাই। বেনামি লোকটি আব্র দুহাত টেনে পিছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরলো। আব্র আটকালো না, কারণ পাখি নিজেই যে তার জালে ধরা দিচ্ছে। তাইলে ওরে জঙ্গলের ভিতর নিয়ে চল, ওইখানে ওর খেলা খতম কইরা দিই। এই ড্রাইভারে কি করুম ভাই? ওরে ছাইড়া দেই। খোকার মৃত্যুর দায় ওর উপরেই চাপাই দিমু। ভিতরে তো লাস্ট সময় আছেই। ওর খেলা খতম কইরা দিয়া ওরে নিয়ে যাবো আমাগো আস্থানায়। আব্র দাঁতে দাঁত চেপে ধরলো, মনে মনে আওড়ালো, শান্ত হ আব্র, শান্ত হ। না, চাইলেও সে এখন কিছু করতে পারবে না। সেলিম নামের ডাকাতটি ড্রাইভারকে ছেড়ে দেয়, শয়তানি হাসি দিয়ে চোয়াল জোড়া শক্ত করে শুধায়, বুড়া তুই বাঁচা গেলি আবার বাঁচলিও না। ড্রাইভারকে ছেড়ে দিয়ে আব্রর কাছে এসে সেলিম আব্রকে আরো শক্ত করে চেপে ধরে। চল জঙ্গলের ভিতর চল শালা। আব্রকে টানতে টানতে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে ডাকাত দুটা, কিন্তু আশ্চর্যের বিষয় আব্র তাদের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার পূর্বে পিছনে ঘাড় কাত করে ড্রাইভারকে উদ্দেশ্য করে শীতল কণ্ঠে প্রথমবারের মতো আওড়ালো আব্র, চাচা আপনি এখানে থাকেন, কোথাও যাইন না। ড্রাইভার কোনো জবাব দিল না। তিনি মাটিতে বসে আছেন, ভয়ের জ্বরে কাঁপছেন তিনি। বয়স 50+ হবে, তবে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন আব্রর কথায়। সেলিম ডাকাত আব্রর মুখ চেপে ধরল কথা বলার কারণে। সবাই অনেকটাই জঙ্গলের গহীনে চলে এসেছে। ভেতর থেকে শিয়াল কুকুরের উচ্চ ডাক ভেসে আসছে। বিশাল বড় বড় গাছগুলো থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে, হালকা বৃষ্টিও পড়ছে। ডাকাতগুলো দুই পাশ থেকে আব্রকে ধরে রেখেছে। না, জঙ্গলের অনেকটাই ভিতরে চলে এসছে। আব্র এবার সজাগ হলো। এক পা বাড়িয়ে চলার পথে বেনামি ডাকাতের সাথে পায়ে পা লাগালো। তটস্থ ডাকাত টাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। হাত মুক্ত হয়, পাশ থেকে হ্যাচকা টান দিয়ে সেলিম ডাকাতকে সামনে নিয়ে আসলো। তখনই আব্র হিংস্র বাঘের মতো বেনামি ডাকাতের হাত থেকে রামদা নিয়ে কিছুটা হাওয়ায় উড়ে এক কোপে সেলিম ডাকাতের ঘাট থেকে মাথা আলাদা করে ফেললো। পিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। কলকল শব্দের মতো যেন রক্ত প্রবাহিত হওয়ার আওয়াজ ভেসে আসলো। রক্ত চারিপাশে ভেজা মাটিতে ছড়িয়ে পড়লো। সেলিম কিছু বলার কিংবা বুঝার সুযোগই পেল না। এই অন্ধকার জঙ্গলে সেই দৃশ্য চাঁদের আলোতে পরখ করলো বেনামি ডাকাত। আব্র তার গলায় পা দিয়ে সজোরে চেপে ধরলো। রক্তাক্ত রামদা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। পরনে থাকা গেঞ্জিটা আব্র খুলে ছুঁড়ে একটা ঝোপের উপর ফেললো। মুহূর্তে এই অন্ধকার নিশি রাত্রিতে আব্রর বলিষ্ঠ দেহ বাহিরে বেরিয়ে আসলো। ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র হয়ে উঠলো। চোখ ক্ষুধায় লাল রক্তের মতো লাল হয়ে আছে, চোয়াল জোড়া খিচ্ছে, দাঁতে দাঁত চেপে। আব্রর উন্মুক্ত বলিষ্ঠ বুক দেখে ডাকাত ঢোক গিলল, ভয়ে ভয়ে আওড়ালো,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।